পৃথিবীর সবচেয়ে ভয়ানক দুর্ধর্ষ আতঙ্কবাদীদের এক ভয়ানক জঙ্গল। সেই জঙ্গলের মাঝখানে একজন এজেন্টকে বন্দী করে রেখেছে আতঙ্কবাদীরা এবং তাকে ওই ভয়ানক জায়গা থেকে উদ্ধার করার জন্য 4 জন স্পেশাল কমান্ডোকে পাঠানো হয়। আমেরিকার সবচেয়ে ভয়ানক মিশনে স্বাগতম সবাইকে। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন টিভি বাংলা। আজকের মুভি ল্যান্ড অব দ্য ব্যাড। মুভি শুরু হয়, দেখানো হয় ফিলিপিন্স দ্বীপপুঞ্জ রাষ্ট্রের পালোয়ান এয়ারবেস, যেখান থেকে ইউএস ডেল্টা ফোর্সের কিছু আর্মি একটা মিশনে যাচ্ছে। এই মিশনের উদ্দেশ্য হলো সিআইএর একজন বিশেষ দূতকে সন্ত্রাসবাদীদের হাত থেকে উদ্ধার করে নিয়ে আসা। আসলে এই সিআইএ দূত, এখানে বলে দিই, সিআইএ হলো একটা গোয়েন্দা সংস্থা। তো এই সিআইএ এজেন্ট সে দুষ্কৃতীদের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করছিল, আর সেটা করতে গিয়েই সন্ত্রাসবাদীদের হাতে ধরা পড়ে যায়। এবং এই সন্ত্রাসবাদীরা আলেকজান্ডারকে আটকে রেখেছে সুলু সমুদ্রের তীরবর্তী এলাকায়, যেখানে মিশনে পাঠানো হয় ডেল্টা ফোর্সের 4 জনকে, যাদের নাম কিনি, অ্যাবেল, সুগার এবং বিশপ। এখানে বলে রাখি, বর্তমানে দক্ষিণ এশিয়ার সুলু সমুদ্রের তীরবর্তী এলাকা সমাজ বিরোধী মানুষদের আস্তানা হয়ে দাঁড়িয়েছে। তো এই ভয়ানক দুর্ধর্ষ মিশনে তাদেরকে কি করতে হবে, কি না করতে হবে, কোন সময় কোন পদক্ষেপ নিতে হবে, এই বিষয়ে নির্দেশ দেওয়ার জন্য কন্ট্রোল রুমের দায়িত্বে রয়েছেন ক্যাপ্টেন এডি এবং সার্জেন্ট নিয়া। দেখা যায় একটা ডেল্টা ফোর্সের হেলিকপ্টার সাউথ ইস্টের কাছে পৌঁছায়। স্পেশাল ফোর্সের সৈন্যরা অস্ত্রশস্ত্র সমেত মুখে মাস্ক পরে প্রস্তুত হয়ে যায় ল্যান্ডিং জোনে অবতরণের জন্য, কারণ তাদেরকে নামতে হবে হ্যালো জাম্পের মাধ্যমে। হ্যালো জাম্প কাকে বলে? অনেকটা উচ্চতা থেকে ঝাঁপ দিয়ে নির্দিষ্ট সময় প্যারাশুট ওপেন করে মাটিতে পৌঁছানোকে বলে আর্মিদের ভাষায় হ্যালো জাম্প। দেখা যায় তারা এক এক করে হেলিকপ্টার থেকে ঝাঁপ দেয় এবং এরপর তারা তীরে পৌঁছে 4 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে শুরু করে। এদিকে কন্ট্রোল রুম থেকে তাদেরকে জানানো হয় যে তাদের সাথে রয়েছে একটা ড্রোন এবং 2টো হেলফেয়ার এবং একটা ব্লু 118 নামে মিসাইল। অন্যদিকে কন্ট্রোল রুমে তারা একটা কোডের মাধ্যমে তাদের লোকেশন পাঠিয়ে দেয়, যাতে মিসাইল এবং ড্রোন অপারেট করতে কোনো সমস্যা না হয়। জঙ্গলের অনেকটা রাস্তা অতিক্রম করে টার্গেটের কাছাকাছি আসলে তারা ড্রোনের মাধ্যমে আশেপাশে পরিবেশটা দেখে নেয়, কিন্তু সেই সময় কন্ট্রোল রুমের টেকনিক্যাল ফল্টের জন্য ভিডিও সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং যেহেতু তাদের কাছে অন্য কোনো উপায় নেই, তাই এই মুহূর্তে তারা ড্রোনের সাহায্য ছাড়াই সামনে এগিয়ে যেতে শুরু করে। ব্যাপারটা বিপজ্জনক, কিন্তু করতে তো হবে। কিছুক্ষণের মধ্যে তারা দেখতে পায় সেই সন্ত্রাসবাদীদের ডেরা, যার নাম আবু সায়াব ক্যাম্প। তারা খুব সাবধানে একে অপরকে ইশারা করে নিচে নামে এবং একটা ঘরের ভেতরে প্রবেশ করে, আর সেই ঘরটাকে খালি দেখে তারা সেটাকেই তাদের প্রথম লোকেশন বা ক্যাম্প হিসাবে নির্বাচন করে। এরপর কিন্নি ওই ঘরের উপরে উঠে দূরবীনের সাহায্যে চারপাশটা ভালো করে দেখতে শুরু করে। তার সাথে অ্যাবেলকেও এই লোকেশনের আশেপাশে নজরদারি করতে দেখা যায়। সুগার বিশপকে নিয়ে সাউথ ইস্টের পথে আরও 300 মিটার এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং দূর থেকেই তারা সবাই সন্ত্রাসবাদীদের সেই ক্যাম্পে আলেকজান্ডারকে দেখতে পায় তার পরিবার সমেত। এরই সাথে সেখানকার ব্রিজে 2টো গাড়িতে করে হাসমি নামে এক সন্ত্রাসবাদীর সাথে তার পোষা গুন্ডারা এসে পৌঁছায় এবং এই সময় সৌভাগ্যবশত তাদের ড্রোনটা ঠিকঠাক হয়ে যায় এবং এডি সমস্ত আপডেট দিতে থাকে তাদেরকে। দেখা যায় হাসমি আলেকজান্ডারের সঙ্গে কিছু কথা বলতে শুরু করে এবং এই বিষয়ে বেশি কিছু বুঝে ওঠার আগেই হাসমি হঠাৎ করে আলেকজান্ডার এবং তার লোকেদের ওপর গুলি চালিয়ে দেয় এবং তারপর আলেকজান্ডারের চোখের সামনেই এক কোপে তার স্ত্রীর গলা কেটে দেয়। হাসমির লোকেরা আলেকজান্ডারের সন্তানকে মারার জন্য টেনে নিয়ে আসে। তখনই সুগারের নির্দেশ পেয়ে কিনি কন্ট্রোল রুমে একটা মিসাইল প্রস্তুত করার অনুরোধ জানায়, আর সেই মতো এডিও তৎক্ষণাৎ হেলফায়ার নামে মিসাইলটা পাঠিয়ে দেয়। অন্যদিকে হাসমি সেই বাচ্চাটার গলা কাটার আগেই অ্যাবেল গুলি চালায় এবং সাথে সাথে তাদের পাঠানো মিসাইলটাও এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটায় ওই এলাকায়। হাসমি সঙ্গী সাথীরা চারপাশে খোঁজাখুঁজি করতে করতে একসময় লোকেশন OP1-এ চলে আসে। সেখানে পাহারারত কিন্নি কোনো সারা শব্দ না করে চুপচাপ শুয়ে থাকে, আর বাকি 3 জন ওখানে আসা 3 গুন্ডাকে একসাথে গুলি করে। কিন্তু এটা করতে গিয়ে কিন্নির সামনে একটা মুখ খোলা বিস্ফোরক এসে পড়ে, আর সে ওখান থেকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার আগেই সেই ঘরে বিস্ফোরণ ঘটে। এই সময় অ্যাবেলকেও কিছু দুষ্কৃতী দেখে ফেলে, আর এভাবেই তারা দুপক্ষ একে অপরের সামনাসামনি এসে পড়ায় চারদিকে গোলাগুলি শুরু হয়ে যায়। এতে অ্যাবেল আহত হয়, অন্যদিকে বিস্ফোরণের জন্য কিন্নিও অসুস্থ হয়ে পড়ে। এরই মধ্যে সন্ত্রাসবাদীরা RPG নিয়ে তাদের ওপর হামলা শুরু করে। হামলায় অ্যাবেল গুরুতর আঘাত পায়, তাই কিন্নি আহত অবস্থাতেও অ্যাবেলের কাছে পৌঁছায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে আর অ্যাবেল সেখানেই প্রাণ হারায়। কিন্নি এই কথাটা সুগারকে জানালে সে বলে, সংবাদটা অত্যন্ত দুঃখজনক হলেও আমাদের থেমে থাকলে চলবে না। আমরা যে মিশনে এসেছি আমরা সেটাকে পূরণ করেই যাব। বর্তমানে যেভাবে বিশপ এবং তার ওপর RPG অ্যাটাক হচ্ছে সেটা বন্ধ করতে হলে তাদেরকেও এখান থেকে পাল্টা বিস্ফোরক হামলা করতে হবে। তাই কিন্নি তাড়াতাড়ি কন্ট্রোল রুমে মিসাইল পাঠানোর নির্দেশ দেয়
আর এডি তার কথায় একটা মিসাইল অ্যাক্টিভ করে দেয়। কিন্তু তাদের মিসাইল এসে পৌঁছানোর আগেই সুগার আর বিশপের সামনে একটা আরপিজি বিস্ফোরক এসে পড়ে। কেনি কোনো কিছু বুঝে ওঠার আগেই তাদের উপর গুলি বৃষ্টি শুরু হয়। কোনো রকমে তাদের হাত থেকে বেঁচে জঙ্গলের ঝোপে লুকিয়ে কন্ট্রোল রুমকে সে জানায় সে ছাড়া বাকি সকলেই মারা গেছে। এসব শুনে কন্ট্রোল রুম তাকে বলে, তোমাকে উদ্ধার করার জন্য হেলিকপ্টার পাঠানো হচ্ছে, আর তোমার আশেপাশে 500 মিটার পর্যন্ত জায়গা পর্যবেক্ষণ করে আমরা দেখেছি, এখানে কোনো বিপদের ঝুঁকি নেই, তুমি নিরাপদে ল্যান্ডিং জোনের দিকে এগিয়ে এসো। কিন্তু কন্ট্রোল রুমের কথা মতো কিনি যখন পথ চলতে শুরু করে, হঠাৎ সে শুনতে পায় কোনো একটা গাড়ি আসছে, গাড়ির শব্দ। অন্যদিকে কন্ট্রোল রুম থেকে নিয়া জানায় যে তার অবস্থান থেকে 1/2 কিলোমিটার দূরে কিছু গাড়ি দেখা যাচ্ছে, যারা পূর্ব ও পশ্চিম উভয় দিকেই কিন্নিকে উদ্দেশ্য করে এগোচ্ছে। এটা শোনা মাত্রই কিন্নি দৌড়ে জলে নেমে একটা নিরাপদ জায়গায় লুকিয়ে পড়ে। আর কন্ট্রোল রুমের কাছে মাত্র একটা মিসাইল রয়েছে অ্যাটাক করার জন্য, এবং এই জন্য কিন্নি বলে এই মিসাইলটাকে এখন নষ্ট করা যাবে না, তার থেকে বরং ভালো তোমরা সন্ত্রাসবাদীদের উপর নজর রাখো। সন্ত্রাসবাদীদের গাড়ি ওই জলাশয়ের ধারে এসে থামে। তারা ঘোড়া নিয়ে ওই জলাশয় পার করতে শুরু করে। এমন সময় একটা কুকুর কিন্নির কাছে এসে তাকে দেখে আওয়াজ করতে শুরু করে। সেটা শুনে একজন সন্ত্রাসবাদী সেখানে চলে আসে, কিন্তু সে কিন্নির উপস্থিতি বুঝতে না পেরে তার পোষ্য কুকুরটাকে নিয়ে চলে যায়। এই যাত্রায় রক্ষা পেয়ে যায় কিন্নি। বাকিরাও আশেপাশে কিছু দেখতে না পেয়ে সেখান থেকে রওনা দেয়। কিন্নি হাঁটতে হাঁটতে প্রায় 3.5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ল্যান্ডিং জোনের কাছাকাছি চলে আসে। এই সময় তার একাকিত্ব এবং ভয় কাটানোর জন্য এডির সঙ্গে টুকটাক গল্প করতে শুরু করে। এতটা পথ পেরোতে সকাল গড়িয়ে সন্ধে নামে। তবে ততক্ষণে কিন্নিকে বাঁচানোর জন্য একটা হেলিকপ্টার তার কাছাকাছি এসে পৌঁছায়। কিন্নি একটা বাটন প্রেস করে নিজের উপস্থিতি বুঝিয়ে দেয় যে সে কোথায় আছে, আর হেলিকপ্টারটার নিচে নামে। কিন্তু দুর্ভাগ্য, কিন্নি হেলিকপ্টার অবধি পৌঁছানোর আগেই তার ওপরে সন্ত্রাসবাদীরা হামলা শুরু করে দেয়। এমনকি তারা হেলিকপ্টারের উপরে হামলা চালায়। তাই বাধ্য হয়ে হেলিকপ্টারটা সেখান থেকে সরে যায়। আর চারদিকে ঘিরে ধরা দুষ্কৃতীদের থেকে কিন্নিকে রক্ষা করতে এডি তাদের লাস্ট মিসাইলটাকেও অ্যাক্টিভ করে দেয়, এবং এর ফলে ওখানে থাকা বহু সংখ্যক সন্ত্রাসবাদী মারা গেলেও অন্য দিক থেকে কিন্তু নতুন আরেকটা সন্ত্রাসবাদীদের দলকে আসতে দেখা যায়। অর্থাৎ এই পুরো জঙ্গল এরিয়াটা এই সন্ত্রাসবাদীদেরই ডেরা। প্রচুর সন্ত্রাসবাদী এখানে। এবার প্রশ্ন হলো, এই জঙ্গল এরিয়ার এই জায়গাটা তো একদম নিরাপদ ছিল, তাহলে আতঙ্কবাদীরা কি করে বুঝলো যে কিন্নি এখানে আছে? আসলে কিন্নি তাকে রেস্কিউ করতে আসা হেলিকপ্টারটাকে তার অবস্থান বোঝানোর জন্য একটা লাইট অন করে তাকে সিগন্যাল দিয়েছিল, এবং আতঙ্কবাদীরা সেটা দেখে বুঝতে পারে যে কিন্নি এখানে আছে। এদিকে কন্ট্রোল রুমের কাছে থাকা সমস্ত মিসাইল শেষ হয়ে যাওয়ার পর হর্নেট নামে সাপোর্ট সিস্টেম পরিষেবা তাদের বিস্ফোরক নিয়ে কিন্নিকে সাহায্য করতে এগিয়ে যায়, আর দুটো মিসাইল দিয়ে সমস্ত দুষ্কৃতীদের গাড়ি উড়িয়ে দেয়। কিন্তু তারপরেও আতঙ্কবাদীদের আক্রমণ বন্ধ না হলে হর্নেট আবারও কিন্নির কথা মতো একের পর এক মিসাইল অ্যাটাক করতে থাকে। আর এরপর সব মিসাইল শেষ হয়ে গেলে হর্নেট তাদের বেস ক্যাম্পে ফিরে যায়। কিন্তু কিন্নির কাছে বর্তমানে এই ল্যান্ডিং জোন কিন্তু আর নিরাপদ নেই। তাই সে এডির পরামর্শে বর্তমান অবস্থানের থেকে 2 কিলোমিটার দূরে থাকা উত্তর পূর্বের ল্যান্ডিং জোনের দিকে রওনা দেয়। পরের দিন সকালবেলা কন্ট্রোল রুম থেকে কিন্নি জানতে পারে যে তাকে রেস্কিউ করতে আসা হেলিকপ্টারটার থেকে সে মাত্র 90 মিনিটের দূরত্বে আছে। আর এরপর এডির সঙ্গে কিছু কথা বলতে বলতে কিন্নিকে দেখা যায় সে পা পিছলে জলে পড়ে যায়। আর তখনই নিয়া জানায় যে এখানেও কিছু আতঙ্কবাদী কিন্নির কাছাকাছি এসে পড়েছে, অর্থাৎ আতঙ্কবাদীরা কিন্তু কিন্নির পিছন ছাড়েনি। আর এই কথা বলতে না বলতেই আতঙ্কবাদীরা তার উপর গুলি চালাতে শুরু করে। কিন্নিও তাদের গুলির পাল্টা জবাব দিয়ে সেখান থেকে পালায়, কারণ তার হাতে পর্যাপ্ত পরিমাণে গুলি নেই। আতঙ্কবাদীরা তার পিছু না ছাড়লে সে বাধ্য হয়ে একটা ঝর্ণার কাছে এসে গভীর জলে ঝাঁপ দেয়। তবে সেখান থেকে সাঁতরে পাড়ে পৌঁছানোর পর একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার আগেই সে নিজের সামনে এক বন্দুকধারী আতঙ্কবাদীকে দেখতে পায়। আর তারপর কন্ট্রোল রুমের সঙ্গে তার সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সার্জেন্ট লিয়া তাকে আর দেখতে পায় না। অন্যদিকে দেখা যায় আতঙ্কবাদীরা তাকে নিজেদের ডেরায় তুলে নিয়ে গেছে এবং বেঁধে রেখেছে। এরই মধ্যে সেই ডেরায় সুগার হামলা করে এবং সে একাই দুজনকে মেরে কিন্নিকে সেখান থেকে উদ্ধার করে। হ্যাঁ, সুগার মারা যায়নি, সে বেঁচে আছে, এবং তার কাছে জানা যায় যে বিশপও নাকি এখনো জীবিত আছে। কিন্তু বিশপকে দুষ্কৃতীরা ধরে নিয়ে গেছে। সে ভীষণ আহত, তাই তাকে যে কোনো মূল্যে বাঁচানোই এখন তাদের লক্ষ্য। কিন্তু খালি হাতে তো আতঙ্কবাদীদের সঙ্গে লড়াই করা সম্ভব নয়। তাই তারা সেখান থেকে তাদের প্রয়োজনীয় সমস্ত জিনিস এবং আগ্নেয়াস্ত্র সঙ্গে নেয়। এখন তাদের মিশন আরও ভয়ানক হতে চলেছে। কিন্তু তাদের দুজনের পক্ষে কন্ট্রোল রুমের সাহায্য ছাড়া বিশপকে উদ্ধার করা সম্ভব নয়। তাই তাদের কাছে থাকে একটা খালি বোতল, চাকু এবং তার দিয়ে কিন্নি একটা উঁচু জায়গায় এসে ওয়াকিটকিতে আবার সিগন্যাল নিয়ে আসে এবং কন্ট্রোল রুমকে সমস্ত ঘটনা জানায়। এরই সাথে
তাদের সমস্ত অস্ত্রশস্ত্র এবং হেলিকপ্টার নিয়ে তৈরি থাকতে বলে। আর তারা দুজনে পৌঁছে যায় তাদের আগের গন্তব্যে, অর্থাৎ সন্ত্রাসবাদীদের আস্তানা আবু সাহেবের ক্যাম্পে। তারা ঠিক করে এবার তারা সরাসরি বিস্ফোরক ফেলে আক্রমণ করবে আর সামনে যাকে পাবে তাকেই হত্যা করবে। সেই মতো তারা প্রথম বিস্ফোরক ফেলার জন্য তাদের ক্যাম্পের প্রবেশ পথকে বেছে নেয়, যার মাধ্যমে তারা ক্যাম্পে প্রবেশ করতে পারবে। আর এরপর নির্দিষ্ট সময় পর পর তারা বিস্ফোরণ ঘটাবে। এই আতঙ্কবাদীদের ডেরায় তারা মোট 3 বার মিসাইল অ্যাটাক করবে এবং এই মিসাইল অ্যাটাক সামলানোর জন্য যখন আতঙ্কবাদীরা ব্যস্ত থাকবে তখনই বিশপকে খুঁজে আনতে হবে ভেতরে প্রবেশ করে, যে কোনো মূল্যে। এরপর তারা কন্ট্রোল রুমে ফোন করে নিজেদের সমস্ত প্ল্যান বুঝিয়ে বলে, আর এডি তাদের কথা মতো একটা মিসাইলকে লঞ্চ করবে বলে ঠিক করে 11টার সময়। এই কথাটা বলতে না বলতেই তাদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অন্যদিকে দেখা যায় কন্ট্রোল রুমে এডির ডিউটি শেষ হয়ে গেছে এবং তার জায়গায় আসে অ্যান্ড্রিউস, যে কিনা এডির জুনিয়র। এদিকে সুগার এবং কিনি তাদের প্ল্যান মতো ক্যাম্পের আরও কিছুটা কাছে এসে চারদিকে আতঙ্কবাদীদের অবস্থান সম্পর্কে নিজেদের মধ্যে আলোচনা করে নেয় যে আতঙ্কবাদীরা কোথায় কে আছে। এরপর খুব সাবধানে এক এক করে আতঙ্কবাদীদের মেরে এগোতে থাকে তারা। যেহেতু তারা দুজন, তাই তারা খুব কম সংখ্যক গুলির ব্যবহার করে এবং চাকুর সাহায্য নিয়ে অল্প অল্প করে নিজেদের টার্গেট পূরণ করতে থাকে তারা। তবে কিছু আতঙ্কবাদীকে হত্যা করার পর বাকিরা সেখানে তাদের উপস্থিতি টের পেয়ে যায় আর অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করতে শুরু করে। কিন্তু সুগার ও কিন্নি কোনো রকমে নিজেদেরকে বাঁচিয়ে নেয়। তবে চারদিকে গুলির হামলার কারণে একসময় সুগারের পেটে গুলি লেগে যায়, আর অন্যদিকে কিন্নিকেও একজন আতঙ্কবাদী তেড়ে মারতে আসে। দুজনের মধ্যে হাতাহাতি শুরু হলে এক আতঙ্কবাদী কিন্নির মাথায় বন্দুক ধরে তাকে হত্যা করতে চায়। তবে সে গুলি চালানোর আগেই সুগার পেছন থেকে তাকে গুলি করে মেরে ফেলে। কিন্তু এরপর তারা নিজেদের সামলানোর আগেই সেখানে এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। এটা ছিল 11টার সময় প্রথম মিসাইল অ্যাটাক। আর তারপর দেখা যায় আতঙ্কবাদীরা একটা আন্ডারগ্রাউন্ড এলাকায় তাদের 3 জনকে 3টা খাঁচায় বন্দি করে রেখেছে। বর্তমানে তারা 3 জনই ভীষণভাবে আহত। এর সাথেই তারা যেখানে রয়েছে সেখান থেকে অন্য কারো সাহায্য ছাড়া একা বেরোনো সম্ভব নয়। তাই কিন্নি সেখানে থাকা আতঙ্কবাদীদের জানায় কিছুক্ষণের মধ্যেই এখানে বিস্ফোরণ ঘটতে চলেছে, মরলে এখানে সবাই মরব, তাই যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোনো প্রয়োজন। কিন্তু সেখানে থাকা আতঙ্কবাদীদের কেউই তাদের কথায় পাত্তা না দিয়ে তারা সুগারকে খাঁচা থেকে বের করে এবং এরপর সেখানে হাসমি এসে সুগারের মাথায় গুলি করে হত্যা করে। এরপর তারা কিন্নিকেও টানতে টানতে বাইরে নিয়ে আসে এবং তাকেও মারতে শুরু করে। আর কিছুক্ষণ পর তার সামনে হাসমি এসে কিছু অস্ত্র রেখে তাকে শাসিয়ে যায়। কিন্নি সেই মুহূর্তেও বলতে থাকে যে কোনো সময় কিন্তু এখানে বিস্ফোরণ ঘটবে, কিন্তু হাসমি তখনও তার কোনো কথার গুরুত্ব দেয় না। উল্টো হাতুড়ি দিয়ে সে কিন্নির মুখে সজোরে আঘাত করে। এরপর বারবার কিন্নির মাথা জলের মধ্যে চুবিয়ে তাকে জিজ্ঞেস করতে থাকে, তোদের সাথে এখানে কজন আছে আর তোদের এখানে আসার উদ্দেশ্যটা কি? কিন্নির ওপর অত্যাচার এতটাই বেড়ে যায় যে তারা কিন্নিকে পুরোপুরি জলের মধ্যে চুবিয়ে দেয় যাতে সে দম আটকে ওখানেই মারা যায়। কিন্তু এমন সময় সেখানে ঘটা ভয়ঙ্কর বিস্ফোরণ চারদিকে সবকিছু ঝলসে দেয়। ওখানে উপস্থিত একজনও মানুষও প্রাণে বাঁচে না, শুধু কিন্নিকে ছাড়া, কারণ জলের মধ্যে ডুবে থাকার কারণে বিস্ফোরণের আগুন তার কোনো ক্ষতি করতে পারেনি। এরপর জল থেকে উঠেই কিন্নি বেসমেন্টের মুখ খুলে আশপাশটা দেখে নেয়। তার সামনে থাকা অস্ত্র নিয়ে কোনো রকমে একটা খাঁচার কাছে পৌঁছায় এবং দেখে খাঁচার মধ্যে থেকে কারো হাত দেখা যাচ্ছে। এরপর কিন্নি খাঁচাটা খুলতেই বুঝতে পারে এখানে বন্দি লোকটা হলো আসলে সেই লোকটা যাকে উদ্ধার করতে তারা 4 জন এখানে এসেছিল। কিন্নি তাকে নিয়ে ওখান থেকে বেরোনোর পথ খুঁজতে থাকে। এমন সময় হাসমিকে দেখা যায় বিস্ফোরণের কারণে সেও আহত, কিন্তু তা সত্ত্বেও সে কিন্নিকে দেখা মাত্রই মারার জন্য এগিয়ে আসে। তবে এবার হাসমি আসতেই কিন্নি তার হাতে থাকা চাকু হাসমির বুকের এপার ওপার করে দেয় এবং তারপর তাকে চেয়ারে বসিয়ে একের পর এক ঘুষি মারতে থাকে। আসলে কিন্নি এত নৃশংসভাবে এই জন্য মারছিল, সে তার এবং তার বন্ধুদের সাথে হওয়া অত্যাচারের বদলা নিতে চায় হাসমির কাছ থেকে। এরপর কিন্নি বিশপকে খাঁচা থেকে বের করে। কিন্নি এই মুহূর্তে বারবার যোগাযোগের মাধ্যমে সিগন্যাল পাওয়ার চেষ্টা করতে থাকে, কারণ সেটা না করলে কন্ট্রোল রুমের সঙ্গে তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সুতরাং কন্ট্রোল রুমের মানুষেরা জানেও না যে এখানে কি ঘটছে। তারা একটু পরপরই মিসাইল অ্যাটাক করতে থাকবে এখানে, এবং সেটাই যদি ঘটে এবার কিন্তু তারা 3 জনই মারা পড়বে। বিস্ফোরণ ঘটতে আর 5 মিনিট বাকি, তাই যা করার দ্রুত করতে হবে। কিন্নি কোনো রকমের বেস ক্যাম্পের সাথে সংযোগ তৈরি করে বারবার সেখানে ফোন করতে থাকে, কিন্তু সেখানে থাকা কর্নেল এবং বাকি সোলজাররা বিনোদনে মত্ত থাকার কারণে অনেকক্ষণ কল রিসিভ করে না। এডিকেও বারবার ফোনে চেষ্টা করার পরেও এডির সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায় না। এরপর কিন্নি একটা ভয়েস মেসেজ করে দেয় এডিকে। এডি সেটা শোনার পর ক্যাম্পের দিকে তাড়াতাড়ি রওনা হয়। তবে বিস্ফোরণ হতে মাত্র 2-1 মিনিট বাকি আছে। এডিও যাওয়ার পথে অনেকবার বেস ক্যাম্পে ফোন করে, কিন্তু কেউই ফোন তোলে না। অন্যদিকে কিন্নিরা যত দ্রুত সম্ভব ওখান থেকে বেরোনোর রাস্তা খুঁজতে থাকে, আর বিস্ফোরণ ঘটার মাত্র 7 সেকেন্ড বাকি থাকতে তারা সেই আন্ডারগ্রাউন্ডের ভেতর থেকে বেরিয়ে আসে।
এদিকে এর মধ্যেই এইডি কন্ট্রোল রুমে প্রবেশ করে, কিন্তু ততক্ষণে মিসাইল তাদের চোখের সামনে দিক দিয়ে উড়ে যায় তার গন্তব্যে। তবে স্বস্তির বিষয় এই যে কিন্নিরা বর্তমানে যেখানে আছে সেখানে বিস্ফোরক তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এবং অবশেষে রেস্কিউ টিমের সঙ্গে তাদের সবাইকে ফিরতে দেখা যায়। এডি এবং নিয়া তাদের এই দুর্ধর্ষ লড়াই এবং এই সাকসেসের জন্য খুশিতে নাচতে শুরু করে এবং মুভিটা এখানে শেষ হয়। তো আজকের এই মুভিটা একটু অন্যরকম ছিল, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে শুধু একটা লাইক করে শেয়ার করে দিও বন্ধুদের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই খুব ভালো থেকো।